চর খানপুর ভারত সীমান্তবর্তী এক মায়ার চর। নানা ঋতুতে নানা রূপে হাজির হয় এই চর। ভরা মৌসুমে দূর থেকে দেখলে যেন মনে হয় একটি দ্বীপ, আবার শুষ্ক মৌসুমে দেখলে যেন মনে হয় ধুধু বালু চর। নানা রূপে সাজানো এই চরের মায়া ও আজিজুল ভাইয়ের আতিথেয়তায় মুগ্ধ হয়ে বারবার ফিরে যায় এই চরে। আজিজুল ভাইয়ের সরলতা আর চরের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। এখানে ঋতু পরিবর্তনের সাথে সাথে এই অঞ্চলের মানুষের পেশাও পরিবর্তন হয়। সৌদি আরব থেকে দেশে ফিরে সালাউদ্দিন সুমন ভাই জানালেন, চর খানপুরে প্রথম হাট বসছে। সেই হাট দেখতে ও আজিজুল ভাইয়ের সাথে দেখা করতে আমাদেরকেও রওনা দিতে বললেন। সুমন ভাইয়ের ফোন পেয়ে রাজবাড়ী থেকে ধাওয়াপাড়া ফেরিঘাট হয়ে রওনা দিলাম রাজশাহীর দিকে। ধাওয়াপাড়া ঘাটে মাত্র একটি ফেরি চলাচল করে। এক পারের গাড়ি নিয়ে অন্য পারে যায়, আবার ওই পারে গিয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে। আমরা ঘাটে গিয়ে ফেরি ধরতে পারিনি, তাই মোটরসাইকেল নিয়ে বাধ্য হয়ে যেতে হলো ট্রলারে। ট্রলারে মোটরসাইকেল উঠানো নামানো যে কতটা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ নিজে চেষ্টা না করলে জানতামই না। আমরা এখন যে পদ্মা নদী পার হয়ে পাবনা যাচ্ছি, এই পদ্মা নদী পার হয়ে রাজশাহী থেকে যাব আজিজুল ভাইয়ের বাড়িতে। পদ্মাপাড়ের মানুষের সংগ্রামী জীবন প্রায় প্রতিটি অঞ্চলেই একই রকম। প্রমত্তা পদ্মার সাথে লড়াই করে জীবন জীবিকা চলে এ অঞ্চলের মানুষের। জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পার হতে হয়, আবার তীব্র ঠান্ডা ও ঝড়ের মধ্যে জীবনকে হাতের মুঠোয় বাজে রেখে মাছ ধরে জীবনযাপন করতে হয় তাদের। নদী পার হয়ে ওপারে যেতেই রাত নেমে আসলো। গ্রামীণ রাস্তায় রাতের বেলায় মোটরসাইকেল চালানো খুবই কঠিন, বিশেষ করে ভ্যান রিকশায় লাগানো উচ্চ ক্ষমতা সম্পন্ন এলইডি লাইট আর পাবনায় প্রচলিত কুত্তাগাড়ির আলো যেন চোখকে কিছু সময়ের জন্য অন্ধ করে দিচ্ছিল। রাস্তায় সারি সারি বাতি জানিয়ে দিল আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে রওনা দিলাম আজিজুল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন রওনা দিচ্ছি চর খানপুরের উদ্দেশ্যে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখন আমরা চলে যাব সরাসরি রাজশাহী কলেজের সামনে। সেখান থেকে সুমন ভাইকে রিসিভ করে নিয়ে আমরা চলে যাব আজিজুল ভাইয়ের বাড়িতে। এখন তো রিক্সা পাচ্ছি না, বাকি জায়গায় যাওয়া লাগবে, কি বলেন? রিকশায় চড়ে যখন যাচ্ছিলাম, রাস্তার মাঝখানে বসানো লাইট আর সবুজের সমারোহ মনকে ভরিয়ে দিচ্ছিল। পাশাপাশি সকালবেলাও সূর্যের প্রচন্ড দাবদাহ আমাদেরকে পুড়িয়ে দিচ্ছিল একদম। সাহেব বাজার থেকে আজিজুল ভাইয়ের পরিবারের জন্য চকলেট ও তরমুজ কিনে নিলাম। সুমন ভাই যখন রাজশাহীতে আসেন তখন তিনি রাজশাহী কলেজে থাকেন, কারণ তার ছোট বোন এই কলেজের কোয়ার্টারেই থাকেন। দুলাভাই বারিক মৃধা এই কলেজেরই পদার্থবিজ্ঞানের শিক্ষক। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা রিস ভাই? তাহলে আমাদের সাথে পানি কিনলেই হবে ভাই। পানি তো আমি একবারে জমানো পানি যে পেছিয়ে ব্যাগে নিয়েছি। হ্যাঁ, এখন একটু তাহলে এখানে রিক্সা নিয়ে শহরের ভিতরে যাবো, টাকা উঠাইতে হবে। নাহলে এক কাজ করো,
তুমি বড়কুটি ঘাটে যে বসো, আমি আমানকে নিয়ে আসতেছি। এবারে চলেন বের হই, রিক্সা নিয়ে আপনারা ঘাটে চলেন। ট্রলারের জন্য অপেক্ষা করতে করতে চরখানপুর থেকে একটি ট্রলার এসে ঘাটে এসে থামলো। সেই ট্রলারের যাত্রীরা শহরে আসছিলেন তাদের প্রয়োজনীয় কাজের জন্য। কেউ আসছিলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, কেউ চিকিৎসা নিতে, আবার কেউ চরে উৎপাদিত পণ্য শহরে এনে বিক্রি করতে। এরপর কিছু পথ হেঁটে আমরা পৌঁছালাম ট্রলার ঘাটে। রাজশাহীর পদ্মার পাড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সি এনায়েত। প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি চরখানপুরে। চরখানপুরে আজ প্রথম হাট বসেছে। আজ আপনাদেরকে আজিজুল ভাইয়ের বাড়ির পাশাপাশি আজ আপনাদেরকে দেখাবো চরখানপুরে নতুন হাট। আজ আমার সাথে আছে চরখানপুরকে যিনি সারা বাংলাদেশের কাছে পরিচিত করে তুলেছেন সেই সুমন ভাই, আছেন আমাদের দুলা ভাই বারিক মৃধা দুলা ভাই, এবং আরও আছেন আমানুল্লাহ আমান ভাই, এবং আছে বন্ধু রিজবি, এবং আমাদের কবি আছেন। আপনারা হয়তো কবিকে সবাই চিনেন। আশা করি আজকের এই ট্যুর বা এই ভিডিওটি খুবই সুন্দর হবে, কারণ আমরা বিশাল একটি বহর নিয়ে যাচ্ছি আজকের এই ট্যুরে। সবাই যাচ্ছি, এনায়েত ভিডিও বানাচ্ছে, আমিও বানাচ্ছি। আপনার আশা করি যে আমাদের দুজনের ভিডিও আপনারা দেখবেন। আর এনায়েত নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে সামনে হাজির হচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখবেন সেগুলো। এই যে গরম পড়ছে, এই গরম কতটা অসহনীয় হয়ে উঠেছে তা কিন্তু এখানকার এই যে দুটি কুকুরের দিকে যদি তাকান তাহলে কিন্তু বুঝতে পারবেন। কারণ তারা উপরে ডাঙায় কোথাও নেই, একদম যেখানে পানি, মাটিটা ভিজে রয়েছে, এই বালিটা ভিজে রয়েছে, সেই বালির পাশে এসে শুয়ে রয়েছে। কারণ এই ভিজে মাটিতে তাদের কিছুটা হলেও তাদের গরম কম লাগছে। আসলে কোনো প্রাণী বা কোনো কিছুর জন্যই কিন্তু এই গরম সহ্যর মতো নয়, এটি সহ্য সীমাকে ছাড়িয়ে গেছে। এই যে মাটি কিন্তু এখানে ভেজা, একদম পাড়ে এসে কুকুরগুলো শুয়ে রয়েছে। কারণ যদি শুকনো বালির উপরে শুয়ে থাকে তাহলে কিন্তু প্রচণ্ড রোদ লাগবে। আরেকটি যে ঘুমিয়ে রয়েছে, পুরো শরীরে তার কাদা মাখা, কারণ যখনই তার একটু কষ্ট হয় তখন হয়তো পানির মধ্যে গড়াগড়ি করে। এই কুকুরটির গাও কিন্তু একদম ভিজে আছে। এই মুহূর্তে আমরা ঘাটে দাঁড়িয়ে আছি। আমরা যে ট্রলারটি রিজার্ভ করেছি সেই ট্রলারটি নিয়ে কথা চলছে। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলারটি ছেড়ে দিলে আমরা চলে যাব আজিজুল ভাইয়ের বাড়িতে। চেয়ারটা কেমন ভাই? এবারে মনে হচ্ছে আগুনে তাতানো লোহার উপর বসছি আর কি। কানাইপুর হাটের সেই কামারের সেই লোহার কথা ফরিদপুরে গিয়ে আপনার লোহা দেখছিলেন না? একেবারে লোহা যেরকম একেবারে তাতিয়ে লাল করা হয়, খালি লাল হয়নি, অনেক গরম। আমরা এই ট্রলারটিতে ছিলাম প্রচুর। এখানে আমরা ট্রলারটি রিজার্ভ করার পরেও কিন্তু আমরা এই ট্রলারটি থেকে গেলাম না, কারণ হচ্ছে যে এই ট্রলারটিতে শুধুমাত্র আমরা কয়েকজনই ছিলাম। আমরা এই ট্রলারটি ভাড়া করেছিলাম, কিন্তু এই ট্রলারটিতে আমরা যাচ্ছি না, কারণ এই ট্রলারটিতে শুধুমাত্র আমাদের বহরের লোকজন ছিল। আমরা এখন যাচ্ছি এই ট্রলারটিতে, কারণ চরখানপুরের মানুষজন যাচ্ছে এই ট্রলারটিতে। এটিতে আমরা উঠলাম।
প্রিয় দর্শক, আমরা বছরের অন্যান্য সময় যখন যাই তখন কিন্তু বিশাল অনেক বড় একটি পদ্মা নদী পার হয়ে যায়, কিন্তু এখন এই শুষ্ক মৌসুমে নদী কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, যার জন্য আপনারা এই পাশে যে এই যে চরটি দেখছেন, আগে কিন্তু আমরা এই চরের উপর দিয়ে যেতাম, এখন হয়তো এই বাম পাশ দিয়ে ঘুরে তারপরে আমাদের উপর যেতে হবে। আর ওপার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন, আমাদের জন্য অপেক্ষা করছেন আজিজুল ভাই। আমরাও কিন্তু তার জন্য অপেক্ষা করতে, আমাদের অপেক্ষার আর প্রহর শেষ হচ্ছে না যে কখন আজিজুল ভাইকে দেখব। এই রোদের মধ্যেও আজিজুল ভাই দাঁড়িয়েছিলেন আমাদের জন্য। টলটলে পানি আজিজুল ভাই, আপনি আমার নামতেছেন কেন? ভালো আছেন? আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ। আজিজুল ভাই ব্যাগে কি? বুঝলেন না ভাই, তাই না? পুটলা পানি। গাড়ি দেখে ট্রলার থেকে চরখানপুরের মানুষ নেমে মাথায় পণ্য নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। আজিজুল ভাই দাঁড়িয়ে থাকলেও তার ঠিক করা মোটরসাইকেলের একটি মোটরসাইকেল আসতে একটু দেরি হলো। 3টি মোটরসাইকেলে আমরা 7 জন চড়ে বসলাম। আমি আর সুমন ভাই উঠলাম একই মোটরসাইকেলে। ভাই নামি আমি নামে একটু ধাক্কা দেই ভাই, নামে আমি একটু ধাক্কা দেই। ভাই তুমি তো থাইল্যান্ডে যে মোটরসাইকেল চালাবার জরিমানা দিলেন, এখন যে জরিমানা দেওয়া লাগে, জরিমানা করার লোক কোথায়? এই পরে যে জরিমানা নিতে আসবে তার তো অবস্থা খারাপ। সরি একটা জরিমানা দিয়ে রাখছে না ভাই, শারীরিক কসরত। দর্শক দেখুন, গরুর পাল এখান থেকে শুরু হয়েছে, এই ডান পাশ থেকে একদম যত দূর দিগন্তে চোখ যাচ্ছে গরু কিন্তু আসছে, কারণ এই চরের উপর দিয়ে, এই শুকনো বালির উপর দিয়ে যে বাতাস বয়ে আসছে, একদম মনে হচ্ছে যে আমি আগুনের কোনো চুলার উপরে দাঁড়িয়ে আছি। সেই চুলা থেকে যে গরম বাতাস আসে ঠিক তেমন বাতাস। এই প্রাণীরা, এই গরুরা কিন্তু এই তাপ সহ্য করতে পারছে না, যার ফলে তারা নদীতে যাচ্ছে। নদীতে গিয়ে নদীর পানিতে তারা ডুব দিয়ে এই রোদের যে তাপ রয়েছে সেটি কিছুটা হলেও নিবারণ করবে। বালুর চর শেষ করে আমরা আসলাম ঝাউবনের মধ্যে। এই চরের পথ পাড়ি দেওয়ার সময় মাঝখানে 1.5 কিলোমিটারের মতো জায়গা এমন সবুজ, সেটি পার হয়ে আবার বালুর রাস্তা। এতটা দুর্গম পথ যেতে প্রায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসলো। পথে নেমে স্যালো মেশিন থেকে পানি খেয়ে আমরা গলাটা কিছুটা ভিজিয়ে নিলাম। শোক একটু খেয়াল করুন, এই যে আমাদের সামনে যে মোটরসাইকেলটি রয়েছে, আমান ভাই রিজবি রয়েছে, এটি কিন্তু এই কেবলই আটকে গেল, আবার নেমে তারা ধাক্কা দিল। এত পরিমাণে গরম, তার উপরে যে রাস্তা কতটা, কত পরিমাণে যে এটাকে বলে যে কঠিন রাস্তা তা বোঝা যাচ্ছে। কোথাও কোথায় উলুক ঘাগরা দিয়েছে, আবার কোথাও নেই। আর আমি যে হ্যান্ডেলটি ধরে রয়েছি এটিও কিন্তু একদম কালো রং, তাপ অতিরিক্ত শোষণ করে, যার ফলে খুবই কষ্ট হচ্ছে। ভাই গরম কেমন? ভয়ানক গরম, কিন্তু বললাম তো আজকে একটু বাতাস আছে, এটা মনে হয় কিছুটা রক্ষা করছে। তাছাড়া এই গরমে টিকতে পারার মতো না, আর হাঁটতে হচ্ছে না, এটা হচ্ছে বড় বিষয়। হাঁটা লাগলে খবর ছিল, খুব কঠিন। আপনি একবার এই গরম সিজনে হাঁটছেন? ও খালি হিট স্ট্রোক করে মারা যায়নি, আল্লাহ রক্ষা করে। একবার 2-3 বার গেছি, হেঁটে? খুবই কঠিন। এই 5 কিলোমিটার হেঁটে? হেঁটে, তাও এইদিকে না, এগুলো তো সবুজ, সোজাসুজি একবারে, মানে তপ্ত বালুর উপর দিয়ে জীবন বের হয়ে যায় এরকম। আবার বালুর পথ শেষ করে আমরা চলে আসলাম চরখানপুরের সাঁকোর কাছে। যেভাবে পদ্মা নদীতে নামার পরে যে বালিটা পেয়েছিলাম, অনেকটা তেমন বালি। এখান দিয়ে মোটরসাইকেলের চাকা যাওয়া খুবই কঠিন। বারবার উনি ফার্স্ট গিয়ারেই রেখেছেন, রেখে চালিয়ে যাচ্ছেন, কিন্তু চাকা আর নড়ছে না।
এই খালটির স্বচ্ছ পানি দেখে একদম লোভ হচ্ছিল, মনে হচ্ছিল সাঁকো থেকে একটি লাফ দিয়ে পানিতে নেমে যায়। এই যে ঢালু রাস্তা বেয়ে উঠছি অনেক উপরে, মনে হচ্ছে যে এই বালির মধ্যে এক পা দিলে এক পা পিছিয়ে যায়, কিন্তু হাঁটা খুবই কষ্ট। আবার যে গরম, যেখানে আবহাওয়াবিদরা বলছেন যে আপনারা বাইরে যাবেন না রোদে, সেই রোদে চরের মতো কঠিন আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আজিজুল ভাইয়ের বাড়িতে। আজিজুল ভাই পাশাপাশি এই দোকানটিতে, কিন্তু এই দোকানটি আপনাদের চেনা দোকান। আজিজুল ভাইয়ের মেয়েও এসেছেন। এবছর গরম বেশি না আজিজুল ভাই? গরম তো এই বছর সব সময় বেশি, সব জায়গাতে পানি হয়েছে, এখান থেকে আমার এদিকে পানি নাই। এবছর কি বৃষ্টি পাচ্ছেন তো একদিন ভাই? না, বৃষ্টি পাইনি ভাই। হাঁস মাছ দেখছেন না কিভাবে পুলিশে। আজিজুল ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে চলে গেলাম আজিজুল ভাইয়ের বাড়িতে। বাড়ির সবাই আমাদের জন্য অপেক্ষা করছিলেন, ভাবি রান্না শেষ করে অপেক্ষা করছিলেন। এই সম্মান ও ভালোবাসা আসলে ভোলার মতো নয়। ভালোবাসা কিভাবে দিতে হয়, আপ্যায়ন কিভাবে করতে হয় আপনার কাছ থেকে শিখলাম।